মাধবপুর জেলার ধুলোমাখা মহাসড়কগুলোতে আইনের শাসন ছিল না, ছিল ভয়ের রাজত্ব। দিনের আলোতেও এই রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষ, বিশেষ করে ট্রাক চালকরা ভয় পেতেন। এই ভয়ের কারণ ছিলেন ইন্সপেক্টর বিক্রম রাঠোর। তার নাম শুনলেই চালকদের বুক কেঁপে উঠত। তিনি ছিলেন স্থানীয় থানার বড় অফিসার, কিন্তু পুলিশের চেয়ে তিনি ছিলেন বেশি গুন্ডা। তার একমাত্র কাজ ছিল এই রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মালবাহী গাড়ি থেকে জোর করে টাকা আদায় করা। ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা, যা পেতেন তাই নিলেই হলো। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে গালাগালি আর মার খেতে হতো। মহাসড়কের ওপর একটি কুখ্যাত চেকপোস্ট ছিল। রাত ১১টা বাজছিল। একটি পুরনো ট্রাক এসে থামল। ট্রাকের চালক ছিলেন ইসমাইল চাচা। তিনি ভয়ে ভয়ে বললেন, স্যার ছেড়ে দিন না, আজ বেশি ভাড়া পাইনি। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে। আমার কাছে মাত্র ২৫০ টাকা আছে স্যার। ইন্সপেক্টর বিক্রম চিৎকার করে বললেন, এই সব নাটক অন্য কোথাও গিয়ে কর, আমার সামনে বেশি নাটক করবি না। যে স্কুলে তুই পড়েছিস সেই স্কুলের প্রধান শিক্ষক আমি ছিলাম। তোর এই রোজগারের নাটকের কথা আমি ভালো জানি। সোজা টাকা বের কর, নইলে পেছন থেকে বাস কিভাবে লাগানো হয় সেটাও আমি জানি। আমি বিক্রম রাঠোর। এই এলাকায় আমার চোখ এড়িয়ে একটা মাছিও উঠতে পারে না। বেশি কথা বলবি না, চুপচাপ ২০০০ টাকা বের কর, নইলে গাড়িটা চাকা সহ এখানেই পুঁতে দেব। সকালে এসে দেখবি টায়ারও পাবি না। একজন কনস্টেবল বললেন, স্যার ছেড়ে দিন না, এই লোকটাকে গরিব মনে হচ্ছে। ইন্সপেক্টর বিক্রম চেঁচিয়ে বললেন, আরে প্রতাপ, তুই চুপ কর। বেশি সহানুভূতি দেখাতে এসেছিস? তোর বেতন আমি দিই নাকি ওই গরিব কাঁচা দেয়? তিনি ইসমাইল চাচার দিকে তাকালেন। কি কানে কথা ঢোকে না? টাকা বের কর। বেচারা ইসমাইল চাচা কি করবেন? তিনি কাঁপতে কাঁপতে তার স্ত্রীর ওষুধের টাকা ইন্সপেক্টরের হাতে দিয়ে দিলেন। তার চোখ থেকে শুধু জল পড়ছিল। এটা শুধু একদিনের ঘটনা ছিল না। প্রতিদিন, প্রতি মুহূর্তে কত ইসমাইল চাচার চোখের জলে মহাসড়কের মাটি ভিজে উঠছিল। জেলার বড় অফিসারদের কাছে অনেক অভিযোগ জমা হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। হবেই বা কিভাবে? ইন্সপেক্টর বিক্রম গর্ব করে বলতেন, রাজ্যের মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ আছে। তাকে ছোঁয়ার সাহস কারও ছিল না। কিন্তু তিনি জানতেন না যে এই জেলায় একজন নতুন আইপিএস অফিসার এসেছেন। তার নাম ছিল প্রতিমা শর্মা। তিনি একজন মহিলা ছিলেন, বয়স কম ছিল, কিন্তু তার তেজ আর বুদ্ধিমত্তা দুটোই অসাধারণ ছিল। যখন তার কাছে বিক্রম রাঠোরের বিরুদ্ধে অভিযোগের ফাইলগুলো পাহাড়ের মতো জমা হলো, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বুঝলেন এই বিষাক্ত গাছটাকে উপড়ে ফেলতে সাধারণ উপায়ে কাজ হবে না, এর জন্য একটা বিশেষ পরিকল্পনা দরকার। একদিন নিজের অফিসে বসে ফাইলগুলো দেখতে দেখতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, অনেক হয়েছে, এবার এই নাটকের শেষ আমিই করব। যদি প্রশাসনের ওপর সাধারণ মানুষের ভরসা উঠে যায়, তবে এই চেয়ারে বসার কোনো মানে নেই। বিক্রম রাঠোর, তোমার খেলা এবার শেষ। সেই রাতেই আইপিএস ম্যাডাম একটা গোপন পরিকল্পনা তৈরি করলেন। এমন একটা পরিকল্পনা যা কেউ কল্পনাও করেনি। মাধবপুর জেলার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। পরের ২ দিন প্রতিমা শর্মাকে অফিসে খুব একটা দেখা যায়নি। সবাই ভেবেছিল নতুন জেলায় এসেছেন, হয়তো ঘুরতে বেরিয়েছেন। কিন্তু আসল ঘটনা ছিল একেবারে অন্য। শহরের এক কোণে একটি পুরনো গ্যারেজে তার প্রকৃত প্রস্তুতি চলছিল। প্রতিমা শর্মা তার আইপিএস পরিচয়, তার দামি শাড়ি আর তার চালচলন কিছুদিনের জন্য দূরে সরিয়ে রাখলেন। তিনি হয়ে গেলেন শিলা, একজন সাধারণ ট্রাকের সহকারী। দামি শাড়ির বদলে তিনি একটা পুরনো নোংরা সালোয়ার কামিজ পরলেন। মুখে ইচ্ছাকৃতভাবে কালি মাখালেন যাতে কেউ তাকে চিনতে না পারে। চুল এলোমেলো করে একটা সাধারণ খোপা বাঁধলেন। এমনকি কথা বলার ধরনও বদলে ফেললেন। মার্জিত ভাষার পরিবর্তে তার মুখে গ্রাম্য টান চলে এলো। তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত পুরুষ অফিসার, যিনি ট্রাক চালকের ভূমিকায় ছিলেন। ম্যাডাম, এটা কি খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে না? ওই ইন্সপেক্টর খুব বিপজ্জনক লোক। যদি কিছু হয়ে যায় তাহলে আপনার নিরাপত্তারও তো প্রশ্ন আছে। আরে ছাড়ো তো, এত ভেবো না। নিরাপত্তা নিয়ে চোর ধরা যায় না, চোর ধরতে গেলে চোরের মতোই হতে হয়। তুমি শুধু তোমার চালকের ভূমিকাটা ঠিকঠাক পালন করো, বাকিটা আমি সামলে নেব। মনে আছে তো, আমার নাম শিলা আর আমি তোমার সহকারী। জি ম্যাডাম। একটি পুরনো 10 চাকার ট্রাক ভাড়া করা হলো। ট্রাকের পেছনে কিছু মাল বোঝাই করা হলো যাতে সব কিছু আসল মনে হয়। প্রতিমা অর্থাৎ শিলা ট্রাকের ক্যাবিনে বসলেন। তার চোখে কোনো ভয় ছিল না, বরং একটা শিটার ধরার উৎসাহ ছিল। তিনি জানতেন তিনি কি করতে চলেছেন। তিনি জানতেন এই রাস্তা সহজ নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পথ কখনো সহজ হয় না।
গভীর রাতে ট্রাক গর্জন করে চালু হলো। সেটি সেই কুখ্যাত মহাসড়কের দিকে এগিয়ে গেল, যেখানে ইন্সপেক্টর বিক্রম রাঠোর তার শিকারের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানতেন না যে আজ রাতে তার জালের শিকার নয়, বরং শিকারই নিজেই আসছে। রাতের অন্ধকার ভেদ করে ট্রাকের হেডলাইট এগিয়ে চলছিল। প্রতিমার বুকের ধুকপুকানি এক মুহূর্তের জন্য বেড়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে শক্ত করলেন। আজ ন্যায় প্রতিষ্ঠা করতেই হবে। রাত প্রায় 1টা বাজছিল। মহাসড়ক একেবারে নির্জন ছিল। মাঝে মাঝে দু একটা গাড়ি দ্রুত চলে যাচ্ছিল। সেই চেকপোস্টের কাছে এসে চালক ট্রাকের গতি কমিয়ে দিলেন। দূরে মিটমিট করে একটা আলো দেখা যাচ্ছিল, আর তার সামনে একটা ছায়া পাইচারি করছিল। ইন্সপেক্টর বিক্রম রাঠোর। তার সঙ্গে ছিল সেই চাটুকার কনস্টেবল। ট্রাক থামতেই ইন্সপেক্টর কাছে এলেন। তার হাতে একটা টর্চ আর একটা লাঠি ছিল। তিনি টর্চের আলো চালকের মুখে ফেললেন। ওই থাম, গাড়ি একপাশে লাগা। এত রাতে মাল নিয়ে কোথায় যাচ্ছিস? জি স্যার, কলকাতা যাচ্ছি, একটু তাড়া আছে স্যার, ছেড়ে দিন। ইন্সপেক্টর বললেন, তাড়া তো চোরদেরও থাকে। গাড়ির কাগজপত্র বের কর। আর শোন, এই রাস্তা দিয়ে যেতে হলে নিয়ম কানুন মানতে হবে। নিয়ম তো জানিসই। ইন্সপেক্টরের নজর কেবিনে বসা শিলার ওপর পড়ল। ট্রাকের কেবিনে একজন মহিলাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু তার লোভী চোখে কোনো পরিবর্তন এলো না। ইন্সপেক্টর বিক্রম ব্যঙ্গ করে বললেন, বাহ, আজকাল তো তোর শখ বেশ বেড়ে গেছে। সঙ্গে সহকারী হিসাবে মেয়েও রাখিস। খুব ভালো, খুব ভালো। ওই মেয়ে, নিচে নাম। গাড়ির ভেতরে কি মাল আছে সব চেক করব। কেন ইন্সপেক্টর বাবু, আমরা কি চোর ডাকাত? আমাদের থামিয়ে কি পাবেন? গিয়ে বড় লোকদের গাড়ি ধরুন, অনেক টাকা পাবেন। ওই মেয়ে, মুখ সামলে কথা বল। আমাকে শেখাতে এসেছিস যে আমি কি করব? দুদিনের বৈরাগী চালে বলে? ওহ, চুপচাপ নিচে নামতে বলছি। আর তুই চালক, সোজা বলছি 2000 টাকা বের কর, নইলে গাড়ি সমেত তোদের দুজনকে আজ রাতে হাজতে ভরে দেব। 2000 টাকা স্যার? এত টাকা কোথায় পাবো? 1 পয়সাও দেওয়া হবে না। কিসের জন্য টাকা দেব? আমরা কি ভুল করেছি? এটা সরকারি রাস্তা, আমাদের সবার যাওয়ার অধিকার আছে। আপনার এই তোলাবাজির জন্য আমরা কি রোজ মরব? এই কথা শুনে ইন্সপেক্টর বিক্রমের মাথায় আগুন জ্বলে উঠল। একজন সাধারণ ট্রাকের সহকারী মেয়ে তাকে মুখের ওপর জবাব দিচ্ছে, এটা তিনি সহ্য করতে পারলেন না। তোর সাহস তো কম নয়। দাঁড়া, তোকে তোর অধিকার শেখাচ্ছি। আজ তোকে এমন শাস্তি দেব যে জীবনে আর কোনোদিন পুলিশের সামনে মুখ খোলার সাহস করবি না। ইন্সপেক্টর বিক্রম যেই প্রতিমার দিকে লাঠি তুলে এগিয়ে গেলেন, অমনি প্রতিমা ট্রাকের কেবিন থেকে নেমে দাঁড়ালেন। আর চোখে এখন সেই গ্রাম্য মেয়ের ভয় ছিল না, বরং একটা সিংহীর মতো তেজ ছিল। তিনি ইন্সপেক্টরের চোখের দিকে সরাসরি তাকাতে লাগলেন। কি, ভয় পেয়ে গেলি? এখনই তোর সমস্ত দাপট বের করছি। চল থানায়, তোকে তোর অধিকারের মানে বোঝাচ্ছি। থানা পর্যন্ত যাওয়ার দরকার নেই ইন্সপেক্টর বাবু, যে রায় হওয়ার এখানেই হবে। আপনার খেলা শেষ, আমার খেলা শেষ। তুই শেষ করবি। তুই জানিস আমি কে? আমার যোগাযোগ কত দূর পর্যন্ত? স্বয়ং মন্ত্রী আমার লোক। তোর মতো হাজার হাজার মেয়ে রোজ আমার পায়ের নিচে থাকে। মন্ত্রী পর্যন্ত আপনার যোগাযোগ আছে, তাই না? ভালো কথা, কিন্তু হয়তো আপনি জানেন না যে আইন আর সংবিধানের যোগাযোগ তার চেয়েও অনেক বেশি। এই বলে প্রতিমা তার পকেট থেকে একটি মোবাইল ফোন বের করলেন। ইন্সপেক্টর ভাবলেন হয়তো কাউকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু প্রতিমা ফোনটা কানে লাগালেন না, বরং স্পিড ডায়ালে একটা নম্বর টিপলেন। ফোন বাজতে শুরু করার আগেই অন্য দিক থেকে গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশের 3টি জিপ এসে ট্রাকটাকে ঘিরে ফেলল। জিপগুলো থেকে জেলার ডিআইজি এবং অন্যান্য বড় পুলিশ অফিসাররা নামলেন। তারা সবাই প্রতিমাকে স্যালিউট করতে লাগলেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই দৃশ্য দেখে ইন্সপেক্টর বিক্রম রাঠোরের মুখের হাসি যেন জমে গেল। তার চোখ খোলা থেকে গেল। তিনি কখনো ডিআইজির দিকে তাকাচ্ছিলেন, কখনো প্রতিমার দিকে। তার মাথায় কিছুই ঢুকছিল না। এই সাধারণ দেখতে গ্রাম্য মেয়েটিকে জেলার ডিআইজি কেন ম্যাডাম বলে স্যালিউট করছেন? কে আপনি? আমি প্রতিমা শর্মা, এই জেলার নতুন আইপিএস অফিসার। আপনার বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্ত করার জন্যই আমি এই নাটক করেছি। আপনি শুধু তোলাবাজি করেন না, আপনি আইনের পোশাক পরে সাধারণ মানুষকে ভয় দেখান, তাদের ওপর অত্যাচার করেন। আপনার মতো অফিসার পুলিশ বিভাগের জন্য লজ্জা। প্রতিমা শর্মার আসল পরিচয় জেনে বিক্রম রাঠোরের পায়ের নিচের মাটি সরে গেল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। মন্ত্রীকে ফোন করার কথা তিনি ভুলে গেলেন। তিনি ছুটে গিয়ে প্রতিমার পা ধরতে লাগলেন। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমার পরিবার আছে, বাচ্চা আছে।
সেই ইসমাইল চাচারও পরিবার আছে, যার অসুস্থ স্ত্রীর ওষুধের টাকা আপনি কেড়ে নিয়েছিলেন। আপনার জন্য কত গরিব চালকের চোখের জলে এই মহাসড়ক ভিজেছে তার হিসাব আছে। ডিআইজি স্যার, একে গ্রেফতার করুন, আইন তার কাজ করবে। সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল এসে বিক্রম জাঠরের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। যিনি কয়েক মিনিট আগেও নিজেকে এই রাস্তার রাজা ভাবছিলেন, তিনি এখন একজন সাধারণ অপরাধী। তাকে ধাক্কা দিয়ে পুলিশের জিপে বসানো হলো। ইন্সপেক্টর বিক্রম রাঠোরকে থানায় নিয়ে গিয়ে সোজা হাজতে ঢোকানো হলো। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে মন্ত্রীর ওপর বিক্রম এত গর্ব করতেন, তিনিও আইপিএসের এই পদক্ষেপের কথা শুনে চুপ হয়ে গেলেন। কারণ তিনি জানতেন, একজন আইপিএস যখন প্রমাণসহ কাউকে ধরেন, তখন তাকে বাঁচানোর চেষ্টা করা নিজের ওপর কাদা ছোড়ার মতো। পরের দিন সকালে আইপিএস প্রতিমা শর্মা জেলার সমস্ত পুলিশ অফিসারদের একটি মিটিং ডাকলেন। সেখানে তিনি কঠিন ভাষায় বার্তা দিলেন, মনে রাখবেন, এই খাকি পোশাক আপনাকে সাধারণ মানুষের রক্ষা করার জন্য দেওয়া হয়েছে, তাদের শোষণ করার জন্য নয়। বিক্রম রাঠোরের মতো একটিও পোকা যদি এই জেলায় পাওয়া যায়, তবে তাকেও খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে না। আমি 0 টলারেন্স চাই। মিটিং শেষ করে প্রতিমা যখন বাইরে এলেন, তখন তিনি দেখলেন অফিসের বাইরে শত শত ট্রাক চালক জড়ো হয়েছেন। তাদের চোখে ভয় ছিল না, বরং সম্মান আর কৃতজ্ঞতা ছিল। তারা সবাই আইপিএস ম্যাডামের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। ইসমাইল চাচাও সেই ভিড়ের মধ্যে ছিলেন। তার চোখ থেকে আজও জল পড়ছিল, কিন্তু আজ সেগুলো ছিল খুশির জল। ম্যাডাম, আপনি আমাদের জন্য যা করেছেন আমরা সারা জীবন ভুলব না। আপনি গরিবদের মা, ভগবান আপনার ভালো করুক। এটা আমার কর্তব্য ছিল চাচা। আপনাদের এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্ভয়ে এই রাস্তায় গাড়ি চালাবেন। যদি কখনো কেউ আবার টাকা চায়, তবে সরাসরি আমার অফিসে ফোন করবেন। এই জেলায় কোনো গুন্ডামি চলবে না। সেই দিন থেকে মাধবপুর জেলার মহাসড়কের চিত্র সত্যিই বদলে গেল। চালকরা নির্ভয়ে যাতায়াত করতে লাগলেন। তাদের মুখে আবার হাসি ফুটল। একজন সৎ এবং সাহসী অফিসারের কারণে একটি পুরো এলাকার চেহারা বদলে গেল। খাকি পোশাকের আড়ালে লুকিয়ে থাকা শয়তানকে সরিয়ে প্রতিমা শর্মা প্রমাণ করে দিলেন যে এই পোশাকের সম্মান রাখার জন্য দেবদূত এগিয়ে আসেন। অন্যায় যতই শক্তিশালী হোক, ন্যায়ের সামনে তাকে একদিন মাথা নত করতেই হয়। ইন্সপেক্টর বিক্রম রাঠোরের গ্রেফতারের পর মাধবপুর জেলার পুলিশ বিভাগে একটি বড় পরিবর্তন এলো। ডিআইজি সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আদেশ দিলেন। আরও অনেক কনস্টেবল এবং ইন্সপেক্টর গ্রেফতার হলেন বা তাদের বদলি করে দেওয়া হলো। মহাসড়কে এখন কোনো ট্রাক চালক ভয় ছাড়া গাড়ি চালাতে পারতেন। ইসমাইল চাচা এবং অন্যান্য চালকরা আবার ডিআইজি এবং আইপিএস প্রতিমা শর্মাকে ধন্যবাদ জানালেন। প্রতিমা সবাইকে আশ্বাস দিলেন যে এখন থেকে কেউ তাদের কাছ থেকে তোলাবাজি করবে না, এবং যদি কেউ এমন চেষ্টা করে তবে তারা যেন সরাসরি তাকে ফোন করেন। কিন্তু প্রতিমা জানতেন, শুধু পুলিশ বিভাগকে পরিষ্কার করলেই এই সমস্যা পুরোপুরি শেষ হবে না। এই দুর্নীতির শিকড় অনেক গভীরে ছিল, এবং হয়তো এটা শুধু একটি শহরের নয়, বরং পুরো রাজ্যের গল্প ছিল। প্রতিমা ডিআইজির সঙ্গে মিলে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন, যেখানে তিনি বিক্রম রাঠোরের আর্থিক লেনদেন এবং তার রাজনৈতিক যোগাযোগের কথা প্রকাশ করলেন। এই রিপোর্টটি চমকে দেওয়ার মতো ছিল। বিক্রম রাঠোরের মন্ত্রীর সঙ্গে শুধু একটি ফোন কলের যোগাযোগ ছিল না, বরং তিনি মন্ত্রীর জন্য কালো টাকা তোলার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। এই রিপোর্টটি সরাসরি মন্ত্রীর চেয়ারে প্রশ্ন তুলে দিল। প্রতিমার এই রিপোর্ট রাজ্য সরকারের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়ালো। মন্ত্রী তৎক্ষণাৎ দিল্লি এবং রাজ্যের উচ্চপদস্থ অফিসারদের ওপর চাপ দিতে শুরু করলেন, যাতে প্রতিমার বদলি করে দেওয়া হয় এবং এই মামলাটা ধামাচাপা দেওয়া যায়। প্রতিমাকে হুমকি ভরা ফোন আসতে লাগলো, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি তার একজন সিনিয়র এবং সৎ অফিসারের সঙ্গে কথা বললেন এবং তাকে সব কথা জানালেন। পরের দিন মন্ত্রী একটি প্রেস কনফারেন্স ডাকলেন এবং বললেন যে আইপিএস প্রতিমা শর্মা ব্যক্তিগত শত্রুতার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। মন্ত্রী এও বললেন যে তিনি এই মামলা নিয়ে কোর্টে যাবেন। প্রতিমাও সেই দিনই নিজের অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকলেন। তিনি কোনো ভয় ছাড়াই মিডিয়ার সামনে সমস্ত প্রমাণ পেশ করলেন। বিক্রম রাঠোরের বাড়ি থেকে পাওয়া ডায়েরি, যেখানে মন্ত্রীকে দেওয়া টাকার হিসাব ছিল, এবং কিছু রেকর্ড করা কথোপকথন। প্রতিমা বললেন, আমি এইসব নিজের জন্য নয়, বরং সেই সমস্ত মানুষের জন্য করেছি যারা রোজ এই ধরনের দুর্নীতির শিকার হন। মন্ত্রী মহাশয়ের অভিযোগ যে আমি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছি, কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করছি যে তিনি কোর্টে আমার মুখামুখি হন। সত্যের জয় হবে। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং গল্পটিকে একটা লাইক দিন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ।